গত 2 দিনে ভারতে একটা দারুণ আপডেট আছে। সেটা হুম, হলো সেটা হলো যে মানে যৌন কেলেঙ্কারির ঘটনায় বিজেপির ভিতরে একটা মানে ভূমিকম্প শুরু হয়েছে। হ্যাঁ, হুম, এবং এই অভিযোগটা কিন্তু সরাসরি মোদি পর্যন্ত, মোদির বিরুদ্ধে কিন্তু অসংখ্য যৌন কেলেঙ্কারির অভিযোগ তার দলের নেতারা করা শুরু করেছে। আমি হুম, যদি এভাবে বলি, দেখেন মানে মহারাষ্ট্রের একজন মানে ধর্মগুরু এবং জ্যোতিষী, তাকে আটক করেছে গতকাল। এবং আহ, আহ, তার কাছে সে এই বিভিন্ন মহিলাদেরকে আধ্যাত্মিকতার কথা বলে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ওষুধ খাইয়ে হিপনোটাইজ করে বা তাদের আত্মীয় স্বজনের ক্ষতি হবে এসব বলে তাদের সাথে মানে যৌন সম্পর্ক গঠন করেছে এবং গোপন ক্যামেরায় এগুলো রেকর্ড করেছে। এরকম 50টা মহিলার সাথে মানে সম্পর্কের মানে ভিডিও পুলিশ কিন্তু তার আস্তানা থেকে উদ্ধার করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে। এবং এই মানে মানে জ্যোতিষী, তিনি কিন্তু অত্যন্ত মানে প্রভাবশালী এবং বিজেপির বড় বড় নেতাদের সাথে তার খুব মানে ঘনিষ্ঠতা আছে। এবং তিনি আহ, এর মধ্যেই এই যে যাদের সাথে মানে রিলেশন করেছে তার মধ্যে কিন্তু অনেক মানে মানে পাওয়ারফুল মহিলা আছে, অনেক ক্ষমতাশালী মহিলা আছে এবং তাদের ভিতরে দু একজন পদত্যাগও করেছে। অন্যদিকে হুম, গোয়ার একজন বিজেপি নেতার ছেলে, তাকেও কিন্তু আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, এই ছেলে 25 থেকে 30টা নাবালিকা মেয়ে তাদেরকে সেইভাবে মানে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানে রেপ করেছে। রেপ করার পরে তারপরে এইগুলো ভিডিও করেছে, পরে তাকেও আটক করা হয়েছে। এবং আপনি জানেন যে ভারতের আহ, মানে পার্লামেন্টে কপিলা মিশ্র, তিনি একটা বক্তৃতায় বলেছে, আমি রেকর্ড রাখতে চাই যে মোদি এবং যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল তার এবং অমিত শাহর বিরুদ্ধে, যে বিভিন্ন মহিলাদেরকে গাড়িতে তুলে মোদির কাছে দিয়ে দেয়া হতো। হ্যাঁ, এবং এইটার কিছু সিডি সে সময় ভারতের সুপ্রিম কোর্টে দেয়া হয়েছিল। সেই সিডি গুলো আপনার পরবর্তীতে মানে ভারতের সুপ্রিম কোর্ট এগুলোর তদন্তটা প্রায় 13 বছর মানে বন্ধ করে রেখেছে। এবং এই ঘটনাটা হুম, যখন ঘটেছে, তখন আপনার বিজেপির আরেক সাংসদ এবং খুবই প্রভাবশালী সাংসদ এবং মন্ত্রীও ছিলেন, সুব্রানিয়াম স্বামী, এবং প্রচন্ড বাংলাদেশ বিরোধী এবং প্রচন্ড মুসলিম বিরোধী এই ভদ্রলোক। এবং এই যে হুম, অযোধ্যার এই বাবরি মসজিদ ভাঙার অন্যতম কারিগর ছিলেন। তিনি বলেছেন একটা টক শোতে, মানে অ্যাপিস্টাইন ফাইলের সাথে ভারতের এবং মোদির সম্পর্ক মানে করতে গিয়ে তিনি বলেছেন যে মোদি মানে সে অত্যন্ত যৌন বিলাসী একজন নেতা। এবং সে অন্তত উনি বলছেন যে আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু 4-5 জন মহিলা আহ, যাদেরকে মানে তার শুধু মোদির সাথে জাস্ট ল্যাঙ্গুয়েজটা এইভাবে ব্যবহার করেছেন যে তার সাথে শোয়ার কারণে তিনি তাদেরকে এমপি বানিয়েছেন। এবং একজনকে আহ, তিনি তিনি অর্ধশিক্ষিত, তাকে মন্ত্রী পর্যন্ত বানিয়েছেন। তো এইটা কিন্তু আমরা বুঝতে পারি। এই যেমন ধরেন, আপনি জানেন যে স্মৃতি ইরানি, তিনি মানে তিনি দাবি করে থাকেন তিনি একাদশ শ্রেণী পাস, হ্যাঁ, দ্বাদশ শ্রেণী পাস। তাকে আপনার ভারতের মতো একটা রাষ্ট্রের শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন উনি, মূলত সেটাই উল্লেখ করেছেন। এবং এই আলোচনাটা আবার সাপোর্ট দিয়েছে আপনার মোদির যিনি জীবনী লিখেছেন, খুব বিখ্যাত লেখিকা মধু পূর্ণিমা কেশর। হ্যাঁ, তিনি মোদির হুম, জীবনী লিখেছেন। তিনি বলেছেন যে এই মোদির এই মানে অবৈধ সম্পর্কের এবং নারীদের সাথে তার অবৈধ এই ঘটনা আমি অনেক জেনেছি। এবং অনেক প্রমাণ পাওয়ার পরে আমি যখন তার আত্মজীবনী লিখেছি, সেই আত্মজীবনী আমি মোদির কাছে দিতে পর্যন্ত যাই নাই। আমি হুম, লোক দিয়ে মোদির কাছে পাঠিয়ে দিয়েছি, আমি তার কাছে দিতে যাইনি। এবং তিনি খুব লম্বা একটা সোশ্যাল মিডিয়া এক্সে খুব লম্বা একটা আর্টিকেল লিখেছে। আমি এটা নিয়ে একটা লেখা তৈরি করছি, হয়তো ইনক্লাবে কয়েক পর্বে এটা যাবে। তো তিনি একটা বেশ লম্বা একটা পোস্ট দিয়েছে, সেখানে মোদির এই বিভিন্ন মানে নারীদের সাথে যৌন সম্পর্কের যৌন ব্যাপারটি, কেলেঙ্কারি। হ্যাঁ, যৌন কেলেঙ্কারির যে বিষয়গুলো, এই বিষয়গুলো ডিটেলস বর্ণনা কিন্তু এই মহিলা দিয়েছে। এবং আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই অভিযোগগুলো বিজেপির বড় বড় নেতা এবং মোদির বিষয়ে কিন্তু এগুলো বলা হচ্ছে।
এবং এটা নিয়ে কিন্তু ভারতে মানে পার্লামেন্টে ভারতের বিরোধী দলের মধ্যে, কংগ্রেসের মধ্যে ব্যাপকভাবে তোলপাড় হচ্ছে। রাহুল গান্ধী বলেছেন তিনি তো ইয়ে না, মানে তিনি তো হিউম্যান বিইং না, তিনি যেহেতু মানে গড চাইল্ড, তো কাজে তার এত আওকাত যে এই অবস্থা, তিনি এখন তার এগুলো লাগে। এটা খুব মানে এগুলো বলাও খুব টকশোতে এগুলো আলোচনা করাও খুব কঠিন, কিন্তু ভারতে বিব্রতকর একটা ব্যাপার। কিন্তু এটা কিন্তু আপনি যদি দেখেন, এটা ব্যাপকভাবে তোলপাড় চলছে। এবং এখন কিন্তু ভারতে ইলেকশন চলছে, আপনি জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন শেষ হয়ে গেল, এখন বোধহয় কর্ণাটকে হচ্ছে বোধহয়, এরকম আরো কয়েকটা জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে বিধানসভার নির্বাচন হবে। তো এটা পরে পরবর্তীকালে অতীতেও বিজেপি আরেকটা বিষয় দেখেছি যে মমতা ব্যানার্জির প্লেন মানে কয়েক ঘন্টায় কিন্তু উনি পথ হারিয়ে গেছিলেন বা কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বিনা ইয়েতে ঘুরছিল আকাশে, এরকম একটা নিউজ আছে। হ্যাঁ, এটা 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 যাই হোক, মানে বাট বাট মমতা ব্যানার্জি আগের থেকেও, মানে এখন পর্যন্ত আমি ভারতীয় মিডিয়া গুলোতে বা পশ্চিমবঙ্গের মিডিয়া গুলোতে যেটা দেখছিলাম, তাতে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি আগের থেকেও বেশি জনপ্রিয়তা নিয়ে মানে জিততে যাচ্ছে। এবং এখানে যে বিজেপির যিনি প্রধান, এই যে ওর নাম হলো মানে পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু কালকে যে বিভিন্ন মিডিয়া যে সাক্ষাৎকার নিয়েছে, তাকে কিন্তু সেখানে অত্যন্ত বিষণ্ণ মুখে কথা বলতে দেখা গেছে, এবং অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো করে কথা বলতে দেখা গেছে। এবং বিশেষ করে এই যে মানে ইলেকশনকে কেন্দ্র করে হিন্দু মুসলিম বিভাজন তৈরি, এবং এই যে সাম্প্রদায়িকতা বিষ-বাষ্প ছড়িয়ে দিয়ে ভোটের মাঠে জয়লাভ করা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটা কিন্তু গ্রহণ করে নাই। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে অনেকগুলো জেলা আছে কিন্তু যেগুলো মুসলিম মেজরিটি জেলা, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া এবং দিনাজপুরের কিছু জায়গা আছে, বেশ কিছু আসন আছে যেগুলো মুসলিম মেজরিটি। তো সেই জায়গাগুলোতে কিন্তু মোদি ভালো করে নাই, এবং অন্যান্য জায়গাতেও মুসলিমরা কিন্তু মোটামুটি একটা উল্লেখযোগ্য সংখ্যক আছে। তারা যদি যে কোনো একটা পক্ষে অবস্থান নেয়, সেইটা কিন্তু মানে ভোটের রেজাল্টে মানে একটা ইয়ে মানে ফলাফল করে। এবং যেহেতু গতবার আসাদুদ্দিন ওয়াইসি এখানে ছিলেন, তারপরে ফুরফুরার পীর সাহেব একটা আকবর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকীর যে ইয়ে মানে উত্তরসূরিরা এই ইয়েতে ছিলেন, তাদের কারণে কিন্তু ভোট বেশ ভাগ হয়েছিল। এবারে কিন্তু তাদের ওই ভূমিকাটা ওইভাবে অতটা কাজ করে নাই। এর ফলে মমতা ব্যানার্জি কিন্তু আরো মানে শক্তিশালী ভাবে জিততে যাচ্ছে, এবং এটা বাংলাদেশের জন্য কিন্তু ভালো। আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা ব্যানার্জির বিজয় বাংলাদেশের জন্য ভালো। অন্যথায় এই যে ভারতের যে অনিবাসী যে আইনগুলো যার দ্বারা করতে যাচ্ছিল, হ্যাঁ, এই সবের কারণে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক, বাঙালি খেদাও আন্দোলন, তারপর ইভেন পশ্চিমবঙ্গে তো মানে ভয়াবহ অবস্থা, সেখানে বাংলা বললে বিভিন্ন পরিষেবা পর্যন্ত পাওয়া যায় না। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় গিয়ে বাংলা বললে, কারণ ওখানকার চাকরিগুলোতে অলরেডি মারোয়ারিরা এসে বা অবাঙালিরা এসে দখল করে নিয়েছে, তাদের কাছে বাংলা বললে তাদেরকে বলে আপনি হিন্দিতে বলেন, তাহলে আমরা আপনাকে এই সেবা দিব। এ নিয়ে কিন্তু সেখানে বাংলা সরকার না থাকলে আমাদের এই সরকারের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, এরকমও তো আমরা শুনতে পাই আনন্দবাজার পত্রিকার মাধ্যমে। হ্যাঁ, আমরা 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 দেখলাম যে প্রধানমন্ত্রীর মানে বিএনপি জয়লাভের পরে কিন্তু মমতা ব্যানার্জি তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, আমার ভাই তারেক রহমান। তারপরে এটা আমাদের কিন্তু পররাষ্ট্রমন্ত্রীও তো কয়েকদিন আগে গেলেন, সেখানেও না, অনেক কথা বলছেন। উনি তো দিল্লিতে গেছেন, বাট আমি আমি পশ্চিমবঙ্গের মানে পার্সপেক্টিভে বলছি। এবং এই 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 আলোচনাটা কিন্তু শেখ হাসিনা কিন্তু এইভাবে মমতার কাছ থেকে এই পজিটিভ ভাইব বা এই পজিটিভ উচ্চারণ কিন্তু এই 17 বছরে কিন্তু নিতে পারে না। হ্যাঁ, এবং এবং শেখ হাসিনা বহু চেষ্টা করেছে মমতা ব্যানার্জিকে বাংলাদেশে আনার জন্য, তিনি কিন্তু এটা পারেন না। এবং আপনার মনে থাকবে যে মনমোহন সিং যখন বাংলাদেশে আসে, সেখানে কিন্তু এই তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল এবং মমতাকে নিয়ে আসার কথা, কিন্তু মমতা কিন্তু বাংলাদেশে ইয়ের সাথে মনমোহন সিং এর সাথে বাংলাদেশে না এসে বরং তিস্তা চুক্তি আটকে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে মানে শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন মমতাকে কনভিন্স করার, এবং তিনি, আপনি জানবেন যে তিনি দিল্লিতে গিয়ে আবার ফেরার পথে তিনি কলকাতায় আসতেন, মমতার সাথে দেখা করে তারপরে আসতেন, এভাবে নানা কায়দায়
তিনি মমতাকে খুব কনভিন্স করার চেষ্টা করেছিলেন, কিন্তু মমতা দিলে কিন্তু কোনো মমতার জন্ম তিনি দিতে পারেন নাই তার জন্য। বাট আমরা দেখলাম যে এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জয়লাভের পরেই কিন্তু আমরা দেখলাম যে তিনি যেভাবে ভাই উচ্চারণ করলেন, যে আমার ভাই তারেক রহমান, তার মানে হলো যে তার দিলে একটা তারেক রহমানের জন্য একটা মমতা, এটা মানে পূর্ব থেকেই হয়তো ছিল। তো সেই জন্য আমরা মনে করি যে এটা একটা বাংলাদেশের জন্য ভালো খবর যদি পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, মমতা জয়লাভ করে। বাংলাদেশের সাথে মানে পশ্চিমবঙ্গের সম্পর্ক, যেহেতু আমাদের সাথে মানে সবচেয়ে ভারতের সাথে যে আমাদের যে সীমান্তটা আছে, সবচেয়ে বড় সীমান্তটা তো পশ্চিমবঙ্গের, এবং প্রায় আপনার পশ্চিম দক্ষিণ এবং উত্তরের মানে উত্তর পশ্চিমের সীমান্তটাই কিন্তু পশ্চিমবঙ্গের সাথে। তো সেই সীমান্তটা আমি মনে করি যে সুস্থির থাকবে, এবং আমাদের যে বিভিন্ন লেনদেন, বিভিন্ন বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, এসবই কিন্তু পশ্চিমবঙ্গের সাথেই বেশি হয়। হ্যাঁ, আমাদের যে মেডিকেল যারা যায় বা অন্যান্য কাজে, আমরা যে কৃষি যে সমস্ত পণ্যগুলো ভারত থেকে আমদানি করে থাকি, আমি শেষ করছি, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই মমতার এই বিজয়টা আমাদের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে। আমরা তার মানে কামনা করছি, তার বিজয় কামনা করছি, এবং একই সাথে চাই যে দুই দেশ মানে সমমর্যাদার ভিত্তিতে, এবং এটাকে কি বলে যে মানে মানে সমমর্যাদা এবং সহাবস্থান, এবং মানে এটাকে বলে যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো দাদাগিরি না, কোনো দাদাগিরি না, বরং ভাই ভাই হিসাবে তারা আমরা পাশাপাশি বসবাস করতে চাই। আমরা ভারত বিরোধী হতে চাই না, কিন্তু আমরা ভারতের সাথে ভাই হিসাবে থাকতে চাই, কিন্তু ভারত আমাদের সাথে দাদাগিরি করুক, বড় ভাই না, আমরা সমান ভাই হিসেবে থাকতে চাই, ভারতের দাদাগিরি আমরা দেখতে চাই না। সেই দিক দিয়ে মমতার এই বিজয়টা আমার মনে হয় একটু আমাদের জন্য ভালো হবে, এটুকু বলে আমি আমার